রবীন্দ্র প্রবন্ধ বিচিত্র প্রবন্ধ এই গ্রন্থের অন্তর্গত সরোজিনী প্রয়াণ। শুরু হচ্ছে প্রবন্ধ সরোজিনী প্রয়াণ। এই গ্রন্থের পরিচয় আছে বাজে কথা প্রবন্ধে, অর্থাৎ ইহার যদি কোনো মূল্য থাকে তা বিষয়বস্তু গৌরবে নয়, রচনা রসসম্ভোগে। সরোজিনী প্রয়াণ এই প্রবন্ধটি অসমাপ্ত বিবরণ। 11ই জ্যৈষ্ঠ শুক্রবার, ইংরেজি 23শে মে 1884 খ্রিস্টাব্দ। আজ শুভ লগ্নে সরোজিনী বাষ্পীয় পোত তাহার দুই সহচরী লৌহতরী দুই পার্শ্বে লইয়া বরিশালে তাহার কর্মস্থানের উদ্দেশ্যে যাত্রা করিবে। যাত্রীর দল বাড়িল। কথা ছিল আমরা 3 জনে যাইব। 3টি বয়ঃপ্রাপ্ত পুরুষ মানুষ সকালে উঠিয়া জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত হইয়া আছে। পরম পরিহসনীয়া শ্রীমতী ভাতৃজায়া ঠাকুরণীর নিকটে ম্লান মুখে বিদায় লইবার জন্য সমস্ত উদ্যোগ করিতেছি। এমন সময় শোনা গেল তিনি সসন্তানে আমাদের অনুবর্তিনী হইবেন। তিনি কার মুখে শুনিয়াছেন যে আমরা যে পথে যাইতেছি সে পথ দিয়া বরিশালে যাইব বলিয়া অনেকে বরিশালে যায় নাই, এমন শোনা গিয়েছে। আমরা পাছে সেইরূপ ফাঁকি দিয়া এই সংশয়ে তিনি অনেকক্ষণ ধরিয়া ডান হাতের 5টা ছোট ছোট সরু সরু আঙুলের নখের দিকে দৃষ্টিপাত করিয়া বিস্তর বিবেচনা করিতে লাগিলেন। অবশেষে ঠিক 8টার সময় নখাগ্র হইতে যতগুলি বিবেচনা এবং যুক্তি সংগ্রহ সম্ভব সমস্ত নিঃশেষে আকর্ষণ করিয়া লইয়া আমাদের সঙ্গে গাড়িতে উঠিয়া বসিলেন। সকালবেলায় কলিকাতার রাস্তা যে বিশেষ সুদৃশ্য তাহা নয়, বিশেষত চিৎপুর রোড। সকালবেলাকার প্রথম সূর্যকিরণ পড়িয়াছে স্যাঁকড়া গাড়ির আস্তাবলের মাথায় আর একসার বেলোয়ারি ঝাড়ওয়ালা মুসলমানদের দোকানের উপর। গ্যাস ল্যাম্পগুলোর গায়ে সূর্যের আলো এমনি চিকমিক করিতেছে, সেদিকে চাইবার জো নাই। সমস্ত রাত্রি নক্ষত্রের অভিনয় করিয়া তাহাদের স্বাদ মেটে নাই, তাই সকালবেলায় লক্ষ যোজন দূর হইতে সূর্যকে মুখ ভেঙাইয়া অতিশয় চকচকে মহত্ব লাভের চেষ্টা আছে। ট্রাম গাড়ি শীষ দিতে দিতে চলিয়াছে, কিন্তু এখনো যাত্রী বেশি জোটে নাই। মিউনিসিপ্যালিটির শকট কলিকাতার আবর্জনা বহন করিয়া অত্যন্ত মন্থর হইয়া চলিয়া যাইতেছে। ফুটপাতের পার্শ্বে সারি সারি স্যাঁকড়া গাড়ি আরোহীর অপেক্ষায় দাঁড়াইয়া। সেই অবসরে অর্শচর্ম বৃত চতুষ্পদ কঙ্কালগুলো ঘাড় হেঁট করিয়া অত্যন্ত শুকনো ঘাসের আঁটি অন্যমনস্কভাবে চিবাইতেছে। তাহাদের সেই পরমার্থিক ভাব দেখিলে মনে হয় যে অনেক ভাবিয়া চিন্তিয়া তাহারা তাহাদের সম্মুখস্থ ঘাসের আঁটির সঙ্গে সমস্ত জগৎ সংসারের তুলনা করিয়া সারবত্তা ও সরসতা সম্বন্ধে কোনো প্রভেদ দেখিতে পায় নাই। দক্ষিণে মুসলমানদের দোকানের ঋতচর্ম খাসির অঙ্গ প্রত্যঙ্গ কতক দড়িতে ঝুলিতেছে, কতক খণ্ড খণ্ড আকারে শলাকা আশ্রয় করিয়া অগ্নিশিখার উপরে ঘুর খাইতেছে এবং বৃহৎকায় রক্তবর্ণ কেশবিহীন শুশ্রুলগন বড় বড় হাতে মস্ত মস্ত রুটি সেঁকিয়া তুলিতেছে। কাবাবের দোকানের পাশে ফুঁকো ফানুস নির্মাণের জায়গা অনেক ভোর হইতেই তাহাদের চুলোয় আগুন জ্বালানো হইয়াছে। ঝাঁপ খুলিয়া কেহ বা হাত মুখ ধুইতেছে, কেহ বা দোকানের সম্মুখে ঝাঁট দিতেছে দৈবাত, কেহ বা লাল কলপ দেওয়া দাড়ি লইয়া চোখে চশমা আটিয়া একখানা পার্সি কেতাব পড়িতেছে। সম্মুখে মসজিদ। একজন অন্ধ ভিক্ষুক মসজিদের সিঁড়ির উপরে হাত পাতিয়া দাঁড়াইয়া আছে। গঙ্গার ধারে কয়লা ঘাটে গিয়া পৌঁছনো গেল। সম্মুখ হইতে ছাউনিওয়ালা বাঁধা নৌকাগুলো দৈত্যদের পায়ের মাপে বড় বড় চটি জুতোর মতো দেখাইতেছে। মনে হইতেছে তাহারা যেন হঠাৎ প্রাণ পাইয়া অনুপস্থিত চরণগুলি স্মরণ করিয়া চটচট করিয়া চলিবার প্রতীক্ষায় অধীর হইয়া পড়িয়াছে। একবার চলিতে পাইলেই হয়, এইরূপ তাহাদের ভাব। একবার উঠিতেছে, যেন উঁচু হইয়া ডাঙার দিকে চাহিয়া দেখিতেছে কেউ আসিতেছে কিনা, আবার নামিয়া পড়িতেছে। একবার আগ্রহে অধীর হইয়া জলের দিকে চলিয়া যাইতেছে, আবার কি মনে করিয়া আত্মসংবরণপূর্বক তীরের দিকে ফিরিয়া আসিতেছে। গাড়ি হইতে মাটিতে পা দিতে না দিতে ঝাঁকে ঝাঁকে মাঝি আমাদের উপর আসিয়া পড়িল। এ বলে আমার নৌকায়, ও বলে আমার নৌকায়। এই রূপে মাঝির তরঙ্গে আমাদের তনুর তরি একবার
দক্ষিণে একবার বামে একবার মাঝখানে আবর্তের মধ্যে ঘূর্ণিত হইতে লাগিল। অবশেষে অবস্থার তোড়ে পূর্বজন্মের বিশেষ একটা কি কর্মফলে বিশেষ একটা নৌকার মধ্যে গিয়ে পড়িলাম। পাল তুলিয়া নৌকা ছাড়িয়া দিল। গঙ্গায় আজ বেশ কিছু বেশি ঢেউ দিয়াছে, বাতাসও উঠিয়াছে, এখন জোয়ার। ছোট ছোট নৌকোগুলো আজ পাল ফুলাইয়া ভারী তেজে চলিয়াছে। আপনার দেমাকে আপনি কাত হইয়া পড়ে না। একটা মস্ত স্টিমার দুই পাশে দুই লৌহ তরী লইয়া আশেপাশে ছোটখাটো নৌকোগুলির প্রতি নিতান্ত অবজ্ঞা ভরে লোহার নাকটান আকাশে তুলিয়া গাঁ গাঁ শব্দ করিতে করিতে সধম নিঃশ্বাসে আমাদের দিকে ছুটিয়া আসিতেছে। মনোযোগ দিয়া দেখি আমাদের জাহাজ। রাখ রাখ, থাম থাম। মাঝি কহিল, মহাশয় ভয় করিবেন না, এমন ঢেরবার জাহাজ ধরিয়াছি। বলা বাহুল্য, এবারও ধরিল। জাহাজের উপর হইতে একটি সিঁড়ি নামাইয়া দিল। ছেলেদের প্রথমে উঠানো গেল। তারপর আমার ভাজ ঠাকুরানী যখন বহু কষ্টে তাহার স্থলপদ্ম পাদুখানি জাহাজের উপর তুলিলেন, তখন আমরাও মধুকরের মতন তাহারই পশ্চাতে উপরে উঠিয়া পড়িলাম। যদিও স্রোত এবং বাতাস প্রতিকূলে ছিল, তথাপি আমাদের এই গজবর ঊর্ধ্বশণ্ডে বৃহিতধ্বনি করিতে করিতে গজেন্দ্র গমনের মনোহারিতা উপেক্ষা করিয়া চত্বারিংশ শরতুঙ্গে বেগে ছুটিতে লাগিল। আমরা 6 জন এবং জাহাজের বৃদ্ধ কর্তাবাবু এই 7 জনে মিলিয়া জাহাজের কামরার সম্মুখে খানিকটা খোলা জায়গায় কেদারা লইয়া বসিলাম। আমাদের মাথার উপর কেবল একটি ছাদ আছে। সম্মুখ হইতে হু হু করিয়া বাতাস আসিয়া কানের কাছে শোঁ করিতে লাগিল। জামার মধ্যে প্রবেশ করিয়া তাহাকে অকস্মাৎ ফুলাইয়া তুলিয়া ফরফর আওয়াজ করিতে লাগিল এবং আমার ভাতৃজায়ার সুদীর্ঘ সুসংযত চুলগুলোকে বারবার অবাধ্যতাচরণে উৎসাহিত করিয়া তুলিল। তাহারা নাকি জাত সাপিনীর বংশ এবং নিমিত্ত বিদ্রোহী হইয়া বেণী বন্ধন এড়াইয়া পূজনীয়া ঠাকুরানীর নাসাবিবর ও মুখরন্ধ্রের মধ্যে পথ অনুসন্ধান করিতে লাগিল। আবার আর কতগুলো ঊর্ধ্বমুখ হইয়া আস্ফালন করিতে করিতে মাথার উপর রীতিমতো নাগলোকের উৎসব বাঁধাইয়া দিল। কেবল বেণী নামক অজগর সাপটা শতবন্ধনে বদ্ধ হইয়া শত শেলে বিদ্ধ হইয়া 7 পাক পাকাইয়া নির্জীবভাবে খোঁপা আঁকড়ে ঘাড়ের কাছে কুণ্ডলি পাকাইয়া রইল। অবশেষে কখন এক সময় দাদা কাঁধের দিকে মাথা নুয়াইয়া ঘুমাইতে লাগিলেন, বউ ঠাকুরানীরও চুলের দৌরাত্ম্য বিস্মৃত হইয়া চৌকির উপরে চক্ষু মুদিলেন। জাহাজ অবিশ্রাম চলিতেছে, ঢেউগুলি চারিদিকে লাফাইয়া উঠিতেছে। তাহাদের মধ্যে সকলকে ছাড়াইয়া শুভ্র ফনা ধরিয়া হঠাৎ জাহাজের ডেকের উপর যেন ছোবল মারিতে আসিতেছে, গর্জন করিতেছে, পশ্চাতের সঙ্গীদের মাথা তুলিয়া ডাকিতেছে, স্পর্ধা করিয়া ফুলিয়া ফুলিয়া চলিতেছে। মাথার উপর সূর্যকিরণ দীপ্তিমান চোখের মতন জ্বলিতেছে। নৌকাগুলোকে কাত করিয়া ধরিয়া তাহার মধ্যে কি আছে দেখিবার জন্য উঁচু হইয়া দাঁড়াইয়া উঠিতেছে। মুহূর্তের মধ্যে কৌতূহল পরিতৃপ্ত করিয়া নৌকাটাকে ঝাঁকানি দিয়া আবার কোথায় তাহারা চলিয়া যাইতেছে। অফিসের ছিপছিপে পানসিগুলো পালটুকু ফুলাইয়া আপনার মধুর গতির আনন্দ আপনি যেন উপভোগ করিতে করিতে চলিতেছে। তাহারা মহৎ মাস্তুল কিরীটী জাহাজের গাম্ভীর্য উপেক্ষা করে স্টিমারের বিষাণ ধ্বনি মান্য না করে না, বরঞ্চ বড় বড় জাহাজের মুখের উপর পাল দুলাইয়া হাসির রঙ্গ করিয়া চলিয়া যায়। জাহাজও তাহাতে বড় অপমান জ্ঞান করে না, কিন্তু গাধা বোটের ব্যবহার স্বতন্ত্র। তাহাদের নাড়িতে 3 ঘণ্টা তাহাদের চেহারার নিতান্ত স্থূলবুদ্ধির মতন তাহারা নিজে নড়িতে অসমর্থ হইয়া অবশেষে জাহাজকে সরিতে বলে। তাহারা গায়ের কাছে আসিয়া পড়িলে সেই স্পর্ধা অসহ্য বোধ হয়। এক সময় শোনা গেল আমাদের জাহাজের কাপ্তান নেই। জাহাজ ছাড়িবার পূর্বরাত্রি সে গা ঢাকা দিয়াছে শুনিয়া আমার ভাজ ঠাকুরানীর ঘুমের ঘোর একেবারে ছাড়িয়া গেল। তাহার সহসা মনে হইল যে কাপ্তেন যখন নাই তখন নোঙরের অচল স্মরণ অবলম্বন করাই শ্রেয়। দাদা বলিলেন, তাহার আবশ্যক নাই। কাপ্তেনের নিচেকার লোকেরা কাপ্তেনের চেয়ে কোনো অংশে ন্যূন নয়। কর্তাবাবুও সেইরূপ মত। বাকি সকলে চুপ করিয়া রইল, কিন্তু তাহাদের মনের ভিতরটা আর কিছুতেই প্রসন্ন হইল না। তবে দেখিলাম নাকি জাহাজটা সত্য সত্যই চলিতেছে, আর হাঁক ডাকেও কাপ্তেনের অভাব সম্পূর্ণ ঢাকা পড়িয়াছে। তাই চুপ মারিয়া রইলাম। হঠাৎ জাহাজের
হৃদয়ের ধুকধুক শব্দ বন্ধ হইয়া গেল। কল চলিতেছে না। নোঙর ফেলো বলিয়া শব্দ উঠিল। নোঙর ফেলা হইল। কলের এক জায়গায় কোথায় একটা জোড় খুলিয়া গেছে, সেই মেরামত করিয়া তবেই জাহাজ চলিবে। মেরামত আরম্ভ হইল। এখন বেলা 10:30। 1:30টার পূর্বে মেরামত সমাপ্ত হইবার সম্ভাবনা নাই। বসিয়া বসিয়া গঙ্গা তীরের শোভা দেখিতে লাগিলাম। শান্তিপুরের দক্ষিণ হইতে আরম্ভ করিয়া গঙ্গা তীরের যেমন শোভা এমন আর কোথায় আছে? গাছপালা ছায়া কুঠির, নয়নের আনন্দ অবিরল, সারি সারি দুই ধারে বরাবর চলিয়াছে, কোথাও বিরাম নাই। কোথাও বা তটভূমি সবুজ ঘাসে আচ্ছন্ন হইয়া গঙ্গার কোলে আসিয়া গড়াইয়া পড়িয়াছে, কোথাও বা একেবারে নদীর জল পর্যন্ত ঘন গাছপালা লতা জালে জড়িত হইয়া ঝাঁকঝুঁকিয়া আসিয়াছে। জলের উপর তাহাদের ছায়া অবিশ্রাম দুলিতেছে। কতকগুলি সূর্যকিরণ সেই ছায়ার মাঝে মাঝে ঝিকিমিকি করিতেছে, আর বাকি কতকগুলো গাছপালার কম্পমান কচি মসৃণ সবুজ পাতার উপরে চিকচিক করিয়া উঠিতেছে। একটা বা নৌকা তাহার কাছাকাছি গাছের গুড়ির সঙ্গে বাঁধা রইয়াছে। সে ছায়ার নিচে অবিশ্রাম জলের কুলুকুলু শব্দে মৃদু মৃদু দোল খাইয়া বড় আরামের ঘুম ঘুমাইতেছে। তাহার এক পাশে বড় বড় গাছের অতি ঘনচ্ছায়ার মধ্যে দিয়া ভাঙা বাঁকা একটা পদচিহ্ন জল পর্যন্ত নামিয়া আসিয়াছে। পদচিহ্নের পথ জল পর্যন্ত নামিয়া আসিয়াছে। সেই পথ দিয়া গ্রামের মেয়েরা কলসি কাঁখে করিয়া জল লইতে নামিতেছে। ছেলেরা কাদার উপরে পড়িয়া জল ছোঁড়াছুড়ি করিয়া সাঁতার কাটিয়া ভারী মাতামাতি করিতেছে। প্রাচীন ভাঙা ঘাটগুলি কি শোভা! মানুষের যে এ ঘাট বাঁধিয়াছে তাহা একরকম ভুলিয়া যাইতে হয়। এও যেন গাছপালার মতন গঙ্গা তীরের নিজস্ব। ইহার বড় বড় ফাটলের মধ্যে দিয়া অশ্বত্থ গাছ উঠিয়াছে। ধাপগুলির ইটের ফাঁক দিয়া ঘাস গজাইতেছে। বহু বৎসরের বর্ষার জলধারায় গায়ের উপর শেয়ালা পড়িয়াছে এবং তাহার রং চারিদিকে শ্যামল গাছপালার রঙের সহিত কেমন সহজে মিশিয়া গেছে। মানুষের কাজ ফুরাইলে প্রকৃতি নিজের হাতে সেটা সংশোধন করিয়া দিয়াছে। তুলি ধরিয়া এখানে ওখানে নিজের রং লাগাইয়া দিয়াছে। অত্যন্ত কঠিন সগর্ব ধবধবে পরিপাঢ্য নষ্ট করিয়া ভাঙাচোরা বিশৃঙ্খল মাধুর্য স্থাপন করিয়াছে। গ্রামের যে সকল ছেলেমেয়েরা নাইতে বা জল লইতে আসে তাহাদের সকলের সঙ্গে ইহার যেন একটা কিছু সম্পর্ক পাতানো আছে। কেহ ইহার নাতিনী, কেহ ইহার ভাগ্নে, কেহ ইহার মা মাসি। তাহাদের দাদামশাই ও দিদিমারা যখন এতটুকু ছিল তখন ইহারই ধাপে বসিয়া খেলা করিয়াছে। বর্ষার দিনে পিছল খাইয়া পড়িয়া গিয়াছে। আর সেই যে যাত্রাওয়ালা বিখ্যাত গায়ক অন্ধ শ্রীনিবাস সন্ধ্যাবেলায় ইহার পৈঠার উপর বসিয়া বেহালা বাজাইয়া গৌরী রাগিণীতে গেল দিন গাহিত ও গাঁয়ের 2-4 জন লোক আশেপাশে জমা হইত। তাহার কথা আজ আর কাহারও মনে নাই। গঙ্গা তীরের ভগ্ন দেবালয়গুলিরও যেন বিশেষ কি মাহাত্ম্য আছে। তাহার মধ্যে আর দেব প্রতিমা নাই, কিন্তু সে নিজেই জটাজুট বিলম্বিত অতি পুরাতন ঋষির মতন অতিশয় ভক্তিভাজন ও পবিত্র হইয়া উঠিয়াছে। এক জায়গায় লোকালয়, সেখানে জেলেদের নৌকা সারি সারি বাঁধা রইয়াছে। কতগুলি জলে, কতগুলি ডাঙায় তোলা, কতগুলি তীরে উপুর করিয়া মেরামত করা হইতেছে। তাহাদের পাঁজরা দেখা যাইতেছে। কুঁড়ে ঘরগুলি কিছু ঘন ঘন কাছাকাছি, কোনোটা বাঁকাচোরা বেড়া দেওয়া। 2-4টি গরু চড়িতেছে। গ্রামের 2-1টা শীর্ণ কুকুর নিষ্কর্মার মতন গঙ্গার ধারে ঘুরিয়া বেড়াইতেছে। একটা উলঙ্গ ছেলে মুখের মধ্যে আঙুল পুড়িয়া বেগুনের ক্ষেতের সম্মুখে দাঁড়াইয়া অবাক হইয়া আমাদের জাহাজের দিকে চাহিয়া আছে। হাঁড়ি ভাসাইয়া লাঠি বাঁধা ছোট ছোট জাল লইয়া জেলের ছেলেরা ধারে ধারে চিংড়ি মাছ ধরিয়া বেড়াইতেছে। সম্মুখে তীরে বটগাছের জালবদ্ধ শিকড়ের নিচে হইতে নদীর স্রোতে মাটি ক্ষয় করিয়া লইয়া গিয়াছে ও সেই শিকড়গুলির মধ্যে একটি নিভৃত আশ্রয় নির্মিত হইয়াছে। একটি বুড়ি তাহার 2-4টি হাঁড়ি কুড়ি ও একটি চট লইয়া তাহারই মধ্যে বাস করে। আবার আর এক দিকে চড়ার উপরে বহুদূর ধরিয়া কাশবন শরৎকালে যখন ফুল ফুটিয়া ওঠে তখন বায়ুর প্রত্যেক হিল্লোলে হাসির সমুদ্রে তরঙ্গ উঠিতে থাকে। যে কারণেই হোক গঙ্গার ধারের ইটের পাঁজাগুলিও আমার দেখতে বেশ ভালো লাগে।
তাহাদের আশপাশে গাছপালা থাকে না, চারিদিকে পোড়ো জায়গা, এবড়ো খেবড়ো ইতস্তত কতগুলি ইট খসিয়া পড়িয়াছে, অনেকগুলি ঝামা ছড়ানো, স্থানে স্থানে মাটি কাটা। এই অনুর্বরতা বন্ধুরতা মধ্যে পাঁজাগুলি কেমন হতভাগ্যের মতো দাঁড়াইয়া থাকে। গাছের শ্রেণীর মধ্যে হইতে শিবের দ্বাদশ মন্দির দেখা যাইতেছে, সম্মুখে ঘাট নহবতখানা, ইয়া হইতে নহবত বাজিতেছে, তাহার ঠিক পাশেই খেয়াঘাট, কাঁচা ঘাট, ধাপে ধাপে তাল গাছের গুঁড়ি দিয়া বাঁধানো, আর দক্ষিণে কুমারদের বাড়ি, চাল হইতে কুমড়ো ঝুলিতেছে, একটি পৌড়া কুটিরের দেওয়ালে গোবর দিতেছে, প্রাঙ্গণ পরিষ্কার তকতক করিতেছে, কেবল একটি প্রান্তে মাচার উপরে লাউ লতাইয়া উঠিয়াছে, আর একদিকে তুলসী লতা। সূর্যাস্তের নিস্তরঙ্গ গঙ্গায় নৌকা ভাসাইয়া দিয়া গঙ্গার পশ্চিম পারের শোভা যে দেখে নাই, সে বাংলার সৌন্দর্য দেখে নাই বলিলেও হয়। এই পবিত্র শান্তিপূর্ণ অনুপম সৌন্দর্য ছবি বর্ণনা সম্ভবে নয়। এই বর্ণচ্ছায়া ম্লান সন্ধ্যালোকে দীর্ঘ নারকেলের গাছগুলি, মন্দিরের চূড়া, আকাশের পটে আঁকা নিস্তব্ধ গাছের মাথাগুলি, স্থির জলের উপর লাবণ্যের মতন সন্ধ্যার আভা, সুমধুর বিরাম, নির্বাপিত কলরব, অগাধ শান্তি, সে সমস্ত মিলিয়া নন্দনের একখানি মরীচিকার মতন ছায়াপথের পরপারবর্তী সুদূর শান্তিনিকেতনের একখানি ছবির মতন পশ্চিম দিগন্তের ধারটুকুতে আঁকা দেখা যায়। ক্রমে সন্ধ্যার আলো মিলাইয়া যায়, বনের মধ্যে এদিকে ওদিকে এক একটি করিয়া প্রদীপ জ্বলিয়া ওঠে। সহসা দক্ষিণের দিক হইতে একটি বাতাস উঠিতে থাকে, পাতা ঝরঝর করিয়া কাঁপিয়া ওঠে, অন্ধকারে বেগবতী নদী বহিয়া যায়, কূলের উপরে অবিশ্রাম তরঙ্গ আঘাতে ছলছল করিয়া শব্দ হইতে থাকে। আর কিছু ভালো দেখা যায় না, শোনা যায় না, কেবল ঝিঝি পোকার শব্দ ওঠে, আর জোনাকিগুলো অন্ধকারে জ্বলিতে নিবিতে থাকে। আরও রাত্রি হয় ক্রমে। কৃষ্ণপক্ষের সপ্তমীর চাঁদ ঘোর অন্ধকার অশত গাছের মাথার উপর দিয়া ধীরে ধীরে আকাশে উঠিতে থাকে। নিম্নে বনের শ্রেণীবদ্ধ অন্ধকার, আর উপরে ম্লান চন্দ্রের আভা। খানিকটা আলো অন্ধকার ঢালা গঙ্গার মাঝখানে একটা জায়গায় পড়িয়া তরঙ্গে তরঙ্গে ভাঙিয়া ভাঙিয়া যায়। ওপারের অস্পষ্ট বনরেখার উপর আর খানিকটা আলো পড়ে, সেইটুকু আলোতে ভালো করিয়া কিছুই দেখা যায় না, কেবল ওপারের সুদূরতা ও অস্ফুটতাকে মধুর রহস্যময় করিয়া তোলে। এপারে নিদ্রার রাজ্য, আর ওপারে স্বপ্নের দেশ বলিয়া মনে হইতে লাগে। এই যেসব গঙ্গার ছবি আমার মনে উঠিতেছে, এ কি সমস্তই এইবারকার স্টিমার যাত্রার ফল? তাহা নয়। এসব কতদিনকার কত ছবি মনের মধ্যে আঁকা রইয়াছে। ইহারা বড় সুখের ছবি, আজ ইহাদের চারিদিকে অশ্রু জলে স্ফটিক দিয়া বাঁধাইয়া রাখিয়াছে। এমনতর শোভা আর এ জন্মে দেখিতে পাইব না। মেরামত শেষ হইয়া গেছে, যাত্রীদের স্নানাহার হইয়াছে, বিস্তর কোলাহল করিয়া নোঙর তোলা হইতেছে, জাহাজ ছাড়া হইল। বামে মুচিখোলার নবাবের প্রকাণ্ড খাঁচা, ডান দিকে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। যত দক্ষিণে যাইতে লাগলাম, গঙ্গা ততই চওড়া হইতে লাগিল। বেলা 2-3টের সময় ফলমূল সেবন করিয়া সন্ধ্যাবেলায় কোথায় গিয়া থামা যাইবে, তাহার আলোচনায় প্রবৃত্ত হওয়া গেল। আমাদের দক্ষিণে বামে নিশান উড়াইয়া অনেক জাহাজ গেল আসিল। তাহাদের সগর্বিত গতি দেখিয়া আমাদের উৎসাহ আরও বাড়িয়া গেল। বাতাস যদিও উল্টো বইতেছে, কিন্তু স্রোত আমাদের অনুকূল। আমাদের উৎসাহের সঙ্গে সঙ্গে জাহাজ বেগও অনেকটি বাড়িয়াছে। জাহাজ বেশ দুলিতে লাগিল। দূর হইতে দেখিতেছি একটা মস্তক ঢেউ ঘাড় উঠিয়া তুলিয়া আসিতেছে, আর সকলে আনন্দের সঙ্গে তার জন্য প্রতীক্ষা করিয়া আছি। তাহারা জাহাজের পাশে নিষ্ফল রোষে ফেনাইয়া উঠিয়া গর্জন করিয়া জাহাজের লোহার পাঁজরায় সবলে মাথা ঠুকিতেছে, হতাশ্বাস হইয়া দুপা পিছাইয়া পুনশ্চ আসিয়া আঘাত করিতেছে। আমরা সকলে মিলিয়া তাহাই দেখিতেছি। হঠাৎ দেখি কর্তাবাবু মুখ বিবর্ণ করিয়া কর্ণধারের কাছে ছুটিয়া যাইতেছেন। হঠাৎ রব উঠিল, এই রাখ থাম। গঙ্গার তরঙ্গ অপেক্ষা প্রচণ্ডতর বেগে আমাদের সকলের হৃদয় তোলপাড় করিতে লাগিল। চাহিয়া দেখি সম্মুখে আমাদের জাহাজের উপর সবেগে একটি লোহার বয়া ছুটিয়া আসিতেছে, অর্থাৎ আমরা বয়ার উপরে ছুটিয়া চলিতেছি, কিছুতেই সামলাইতে পারিতেছি না। সকলেই মন্ত্রমুগ্ধের মতন বয়াটার দিকে চাহিয়া আছি। সে জিনিসটা মহিষের মতন ঢু উদ্যত করিয়া আসিতেছে, অবশেষে ঘা মারিল। কোথায় সেই অবিশ্রাম জলকল্লোল, শত লক্ষ তরঙ্গের অহরাত্র উৎসব?
কোথায় সেই অবিরল বনশ্রেণী, আকাশের সেই অবারিত নীলিমা, ধরণীর নবযৌবনে পরিপূর্ণ হৃদয়োচ্ছ্বাসের ন্যায় সেই অনন্তের দিকে চির উচ্ছ্বসিত বিচিত্র তরুতরঙ্গ? কোথায় সেই প্রকৃতির শ্যামল স্নেহের মধ্যে প্রচ্ছন্ন শিশু লোকালয়গুলি? ঊর্ধ্বে সেই চিরস্থির আকাশের নিম্নে সেই চিরচঞ্চলা স্রোতস্বিনী, চিরস্তব্ধের সহিত চির কোলাহলময়ের সর্বত্র সমানের সহিত, চির বিচিত্রের নির্বিকারের সহিত চির পরিবর্তনশীলের অবিচ্ছেদ প্রেমের মিলন কোথায়? এখানে সুরকিতে ইটেতে ধুলিতে নাসারন্ধ্রে গাড়িতে ঘোড়াতে হঠযোগ চলিতেছে। এখানে চারিদিকে দেওয়ালের সহিত দেওয়ালের, দরজার সহিত হুড়কোর, কড়ির সহিত বর্গার, চাপকানের সহিত বোতামের আঁটাআঁটি মিলন। পাঠকেরা বোধহয় বুঝিতে পারিয়াছেন, এতদিন সরেজমিনে লেখা চলিতেছিল, সরেজমিনে না হোক সরে জলে বটে। এখন আমার ডাঙার ধন ডাঙায় ফিরিয়া আসিয়াছি, আমরা ডাঙার ধন ডাঙায় ফিরিয়া আসিয়াছি। এখন সেখানকার কথা এখানে, পূর্বেকার কথা পরে লিখিতে হইতেছে। সুতরাং এখন যা লিখিব তাহার ভুলচুকের জন্য দায়ী হইতে পারিব না। এখন মধ্যাহ্ন, আমার সম্মুখে একটা ডেস্ক, পাপোশ একটা কালো মোটা কুকুর ঘুমাইতেছে, বারান্দায় শিকলি বাঁধা একটা বাঁদর লেজের উকুন বাঁচিতেছে, 3টে কাক আলিশার উপরে বসিয়া অকারণ চেঁচাইতেছে এবং একবার খপ করিয়া বাঁদরের ভুক্তা বিশিষ্ট ভাত এক চঞ্চু লইয়া ছাদের উপরে উড়িয়া বসিতেছে। ঘরের কোণে একটা প্রাচীন হারমোনিয়াম বাদ্যের মধ্যে গোটা কতক ইঁদুর খটখট করিতেছে। কলকাতা শহরের ইমারতের একটা শুষ্ক কঠিন কামরা, ইহারই মধ্যে আমি গঙ্গার আবাহন করিতেছি। তপক্ষীণ জুন্নমুনির শুষ্ক পাকস্থলীর অপেক্ষা এখানে ঢের বেশি স্থান আছে, আর স্থান সংকীর্ণতা বলিয়া কোনো পদার্থ প্রকৃতির মধ্যে নাই, সে আমাদের মনে। দেখো, বীজের মধ্যে অরণ্য, একটি জীবের মধ্যে তার অনন্ত বংশ পরম্পরা। আমি যে ওই স্টিফেন সাহেবের এক বোতল ব্লু ব্যাগ কালি কিনিয়া আনিয়াছি, উহারই প্রত্যেক ফোঁটার মধ্যে কত পাঠকের সুষুপ্তি মাদর টিংচার আকারে বিরাজ করিতেছে। এই কালির বোতল দৈবক্রমে যদি সুযোগ্য হাতে পড়িত, তবে ওটাকে দেখিলে ভাবিতাম সৃষ্টির পূর্ববর্তী অন্ধকারের মধ্যে এই বিচিত্র আলোকময় অমর জগৎ যেমন প্রচ্ছন্ন ছিল, তেমনি ওই এক বোতল অন্ধকারের মধ্যে কত আলোকময় নতুন সৃষ্টি প্রচ্ছন্ন আছে। একটা বোতল দেখিয়াই এত কথা মনে উঠে। যেখানে স্টিফেন সাহেবের কালির কারখানা, সেখানে দাঁড়াইয়া একবার ভাবিলে বোধ করি মাথা ঠিক রাখিতে পারি না। কত পুঁথি, কত চটি, কত যশ, কত কলঙ্ক, কত জ্ঞান, কত পাগলামি, কত ফাঁসির হুকুম, কত যুদ্ধের ঘোষণা, প্রেমের ফিলি কালো কালো হইয়া স্রোত বাহির হইতেছে। ওই স্রোত যখন সমস্ত জগতের উপর দিয়া বহিয়া গিয়াছে, তখন দূর হোক কালি যে ক্রমেই গড়াইয়া চলিল, স্টিফেন সাহেবের সমস্ত কারখানাটাই দৈবাৎ যেন উল্টাইয়া পড়িয়াছে। এবার ব্লটিং কাগজের কথা মনে পড়িতেছে। স্রোত ফিরানো যাক, এসো এবার গঙ্গার স্রোতে এসো। সত্য ঘটনায় ও উপন্যাসে প্রভেদ আছে, তাহার সাক্ষ্য দেখো। আমাদের জাহাজ বয়ায় ঠেকিল, তবু ডুবিল না। পরম বীরত্ব সহকারে কাহাকেও উদ্ধার করিতে হইল না। প্রথম পরিচ্ছেদে জলে ডুবিয়া মরিয়া, ষড়বিংশ পরিচ্ছেদে কেহ ডাঙায় বাঁচিয়া উঠিল না। না ডুবিয়া সুখী হইয়াছি সন্দেহ নাই, কিন্তু লিখিয়া সুখ হইতেছে না। পাঠকেরা নিশ্চয়ই অত্যন্ত নিরাশ হইবেন, কিন্তু আমি যে ডুবি নাই সে আমার দোষ নয়, নিতান্তই অদৃষ্টের কারখানা। অতএব আমার প্রতি কেহ না রুষ্ট হন, এই আমার প্রার্থনা। মরিলাম না বটে, কিন্তু যমরাজের মহিষের কাছ হইতে একটা রীতিমতো ঢুক খাইয়া ফিরিলাম। সুতরাং সেই ঝাঁকানির কথাটা স্মরণফলকে খোদিত হইয়া রইল। খানিকক্ষণ অবাকভাবে পরস্পরের মুখ চাওয়াচাই করা গেল। সকলের মুখে এক ভাব, সকলেই বাক্য ব্যয় করার নিতান্ত বাহুল্য জ্ঞান করিলেন। বৌঠাকুরন বৃহৎ একটা চৌকির মধ্যে কেমন একরকম হইয়া বসিয়া রইলেন। তাঁহার 2টি ক্ষুদ্র আনুষঙ্গিক আমার 2 পার্শ্বে
দাঁড়াইয়া দাঁড়াইয়া রহিল। দাদা কিয়ৎক্ষণ ঘন ঘন গোপে তা দিয়া কিছুই সিদ্ধান্ত করিতে পারিলেন না। কর্তাবাবু রুষ্ট হইয়া বলিলেন, সমস্তই মাঝির দোষ। মাঝি কহিল, তাহার অধীনে যে ব্যক্ত হাল ধরিয়াছিল তাহার দোষ। সে কহিল, হালের দোষ। হাল কিছু না বলিয়া অদবদনে সটান জলে ডুবিয়া রহিল। গঙ্গা দ্বিধা হইয়া তাহার লজ্জা রক্ষা করিলেন। এইখানেই নোঙর ফেলা হইল। যাত্রীদের উৎসাহ দেখিতে দেখিতে হ্রাস হইয়া গেল। সকালবেলায় যেমনতর মুখের ভাব, কল্পনা, ইঞ্জিন গঞ্জন, গতি ও আওয়াজের উৎকর্ষ দেখা গিয়াছিল, বিকালে ঠিক তেমনটি দেখা গেল না। আমাদের উৎসাহ নোঙরের সঙ্গে সঙ্গে 7 হাত জলের নিচে নামিয়া পড়িল। একমাত্র আনন্দের বিষয় এই ছিল যে আমাদিগকে অতদূর নামিতে হয় নাই, কিন্তু সহসা তাহারই সম্ভাবনা সম্বন্ধে চৈতন্য জন্মিল। এ সম্বন্ধে আমরা যতই তলাইয়া ভাবিতে লাগিলাম, ততই আমাদের তলাইবার নিদারুণ সম্ভাবনা মনে মনে উদয় হইতে লাগিল। এই সময় দিনমণি আস্তাচল চূড়াবলম্বী হইলেন। বরিশালে যাইবার পথ অপেক্ষা বরিশালে না যাইবার পথ অত্যন্ত সহজ ও সংক্ষিপ্ত, এ বিষয়ে চিন্তা করিতে করিতে দাদা জাহাজের ছাতের উপর পায়চারি করিতে লাগিলেন। একটা মোটা কাছির কুণ্ডলীর উপর বসিয়া এই ঘনীভূত অন্ধকারের মধ্যে হাস্য কৌতুকের আলো জ্বালাইবার চেষ্টা করিতে লাগিলাম, কিন্তু বর্ষাকালের দেশলাই কাঠির মতন সেগুলি ভালো করিয়া জ্বলিল না। অনেক ঘর্ষণে থাকিয়া থাকিয়া এমনি একটু একটু চমক মারিতে লাগিল। যখন সরোজিনী জাহাজ তাহার যাত্রী সমেত গঙ্গাগর্ভের পঙ্কিল বিশ্রাম সজ্জায় চতুরবর্গ লাভ করিয়াছেন, তখন খবরের কাগজে স্যাড অ্যাক্সিডেন্টের কোঠায় একটি প্যারাগ্রাফে 4টি মাত্র লাইনের মধ্যে কেমন সংক্ষেপে নির্বাণ মুক্তি লাভ করিব সে বিষয়ে নানা কথা অনুমান করিতে লাগিলাম। এই সংবাদটি এক চমক গরম চায়ের সহিত অতি ক্ষুদ্র একটি বটিকার মতন কেমন অবাধে পাঠকদের গলা দিয়া নামিয়া যাইবে তাহা কল্পনা করা গেল। বন্ধুরা বর্তমান লেখকের সম্বন্ধে বলিবেন, আহা, কত বড় মহাদাশয়, লোকটাই গেছেন গো, এমন আর হইবে না। এবং লেখকের পূজনীয়া ভাতৃজায়া সম্বন্ধে বলিবে, আহা, দোষে গুণে জড়িত মানুষটি ছিল, যেমন তেমন হোক তবু তো ঘরটা জুড়ে ছিল, ইত্যাদি ইত্যাদি। জাঁতার মধ্যে হইতে যেমন বিমল শুভ্র ময়দা পিষিয়া বাহির হইতে থাকে, তেমনি বউ ঠাকুরণীর চাপা ঠোঁট জোড়ার মধ্যে হইতে হাসি রাশি ভাঙিয়া বাহির হইতে লাগিল। আকাশে তারা উঠিল, দক্ষিণে বাতাস বইতে লাগিল, খালাসিদের নামাজ পড়া শেষ হইয়া গিয়াছে। একজন খ্যাপা খালাসি তাহার তারের যন্ত্র বাজাইয়া এক মাথা কোঁকড়া কোঁকড়া চুল নাড়াইয়া পরম উৎসাহে গান গাহিতেছে। ছাতের উপরে বিছানায় যেখানে পাইলাম শুইয়া পড়িলাম। মাঝে মাঝে এক একটি অস্ফুট হাই ও সুপরিস্ফুট নাসাধ্বনি শ্রুতিগোচর হইতে লাগিল। বাক্যালাপ বন্ধ। মনে হইল যেন একটা বৃহৎ দুঃস্বপ্ন পক্ষী আমাদের উপরে নিস্তব্ধভাবে চাপিয়া আমাদের কয়েকজনকে কয়েকটা ডিমের মতো তা দিতেছে। আমি আর থাকিতে পারিলাম না। আমার মনে হইতে লাগিল, মধুরেণ সমাপয়েৎ। যদি এমনই হয়, কোনো সুযোগে যদি একেবারে কুষ্ঠির শেষ কোঠায় আসিয়া পড়িয়া থাকি, যদি জাহাজ ঠিক বৈতরণীর পরপারে ঘাটে গিয়া থামে, তবে বাজনা বাজাইয়া দাও। চিত্রগুপ্তের মজলিসে হাঁড়ি মুখ লইয়া যেন বেরসিকের মতন দেখিতে না হই। আর যদি সে জায়গাটা অন্ধকারই হয়, তবে এখান হইতে অন্ধকার সঙ্গে করিয়া রানীগঞ্জের কয়লা বহিয়া লইয়া যাইবার বিড়ম্বনা কেন? তবে বাজাও। আমার ভাতুষপুত্রটি সেতারে ঝঙ্কার দিল। ঝিনি 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 ইমন কল্যাণ বাজিতে লাগিল। তাহার পরদিন অনুসন্ধান করিয়া অবগত হওয়া গেল, জাহাজের এটা ওটা সেটা অনেক জিনিসেরই অভাব। সেগুলি না থাকিলেও জাহাজ চলে বটে, কিন্তু যাত্রীদের আবশ্যক বুঝিয়া চলে না, নিজের খেয়ালেই চলে। কলিকাতা হইতে জাহাজের সরঞ্জাম আনিবার জন্য লোক পাঠাইতে হইল। এখন কিছুদিন এখানেই স্থিতি। গঙ্গার মাঝে মাঝে একবার না দাঁড়াইলে গঙ্গার মাধুরী তেমন উপভোগ করা যায় না, কারণ নদীর একটি প্রধান সৌন্দর্য গতির সৌন্দর্য। চারিদিকে মধুর চঞ্চলতা, জোয়ার ভাটার আনাগোনা, তরঙ্গের উত্থান পতন, জলের উপর ছায়ালোকের উৎসব। গঙ্গার মাঝখানে একবার স্থির হইয়া না দাঁড়াইলে এসব ভালো করিয়া দেখা যায় না। আর জাহাজের হাঁসফাঁসানি, আগুনের তাপ, খালাসিদের গোলমাল, মায়াবদ্ধ দানবের মতন দীপ্ত নেত্র, ইঞ্জিনের গোঁ ভরে স্বনিঃশ্বাস খাটুনি, দুই পাশে অবিশ্রাম আবর্তিত 2 সহস্রবার চাকার সরস ফ্যান উদ্গার,
এ সকল গঙ্গার প্রতি অত্যন্ত অত্যাচার বলিয়া বোধ হয়। তাহা ছাড়া গঙ্গার সৌন্দর্য উপেক্ষা করিয়া ছুটিয়া চলা কার্যতৎপর অতিসভ্য ঊনবিংশ শতাব্দীকেই শোভা পায়, কিন্তু রসজ্ঞের ইহা সহ্য হয় না। এ যেন আফিসে যাইবার সময় নাকে মুখে ভাত গোঁজা, অন্যের অপমান, যেন গঙ্গাযাত্রার একটা সংক্ষিপ্ত সংস্করণ গড়িয়া তোলা, এ যেন মহাভারতের সূচিপত্র গলাধঃকরণ করা। আমাদের জাহাজ লৌহ শৃঙ্খল গলায় বাঁধিয়া খাড়া দাঁড়াইয়া রইল, স্রোতস্বিনী খরপ্রবাহে ভাসিয়া চলিয়াছে, কখনো তরঙ্গ সংকুল, কখনো শান্ত, কখনো সংকীর্ণ, কোথাও প্রশস্ত, কোথাও ভাঙন ধরিয়াছে, কোথাও চড়া পড়িয়াছে। এক এক জায়গায় কুল কিনারা দেখা যায় না। আমাদের সম্মুখে পরপার মেঘের রেখার মতো দেখা যাইতেছে। চারিদিকে জেলে ডিঙি ও পালতোলা নৌকা, বড় বড় জাহাজ, প্রাচীন পৃথিবীর বৃহদাকার সরীসৃপ জলজন্তুর মতন ভাসিয়া চলিয়াছে। এখন বেলা পড়িয়া আসিয়াছে, মেয়েরা গঙ্গার জলে গা ধুইতে আসিয়াছে, রোদ পড়িয়া আসিয়াছে। বাঁশবন, খেজুর বন, আমবাগান ও ঝোপঝাপের ভিতরে ভিতরে এক একটি গ্রাম দেখা যাইতেছে। ডাঙায় একটা বাছুর আড়ি করিয়া গ্রীবা ও লাঙ্গুল নানা ভঙ্গিতে আস্ফালনপূর্বক একটা বড় স্টিমারের সঙ্গে সঙ্গে ছুটিয়াছে। গুটি কতক মানব সন্তান ডাঙায় দাঁড়াইয়া হাততালি দিতেছেন। যে চর্মখানি পড়িয়া পৃথিবীতে অবতীর্ণ হইয়াছিলেন তাহার বেশি পোশাক পরা আবশ্যক বিবেচনা করেন নাই। ক্রমে অন্ধকার হইয়া আসিল, তীরের কুটিরে আলো জ্বলিল। সমস্ত দিনের জাগ্রত আলস্য সমাপ্ত করিয়া রাত্রির নিদ্রায় শরীর মন সমর্পণ করিলাম। শ্রাবণ ভাদ্র অগ্রহায়ণ 1291 সমাপ্ত।